আচ্ছা, এবারে জানতে চাইবো যে অনেকে তো অনার্স হয়তো পড়াশোনা করতে পারে না বা অনার্স করার জন্য অথবা এর আগ পর্যন্ত এইচএসসি পাশ করে দেশের বাইরে চলে যেতে চায় উচ্চশিক্ষার জন্য। তো সেক্ষেত্রে আপনারা কি ধরনের হেল্প করেন ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে? মানে এই ক্ষেত্রে আসলে কয়েকটা অপশন আছে, যেমন অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা এইচএসসি পাশের পরে সরাসরি আন্ডার গ্রাজুয়েট এডমিশন দেয় না। যেহেতু আমাদের এইচএসসি কোয়ালিফিকেশন এটা ইকুইভ্যালেন্ট টু এ লেভেল না, কিন্তু ইউকেতে আন্ডার গ্রাজুয়েটে পড়তে হলে এ লেভেল ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন দরকার। তো ওই ক্ষেত্রে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা আফটার এইচএসসি সরাসরি আন্ডার গ্রাজুয়েট অফার করে না, কিন্তু চাইলে ফাউন্ডেশন কোর্স করতে পারে, ফাউন্ডেশন লিডিং টু আন্ডার গ্রাজুয়েট, ওই কোর্সে যেতে পারে। অথবা কেউ চাইলে হায়ার ন্যাশনাল ডিপ্লোমা, যেটা 2 বছরের ডিপ্লোমা, ওই কোর্সে যেতে পারে। আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে বা অনেকগুলো কলেজ আছে যারা এইচএসসি কে অ্যাকসেপ্ট করে ফর আন্ডার গ্রাজুয়েট, ডিপেন্ডিং উনি এসএসসি বা এইচএসসি তে কত জিপিএ পেয়েছেন এবং ওনার আইএলটিএস স্কোর কত। সো ওই ক্ষেত্রে যদি তাদের স্পেসিফিক রিকোয়ারমেন্ট মিট করেন, ওই পার্টিকুলার ইউনিভার্সিটিতে উনি সরাসরি যেতে পারেন। আদারওয়াইজ উনি হয়তো বা ওই যেটা বললাম ফাউন্ডেশন বা ডিপ্লোমা অন্য রুটের মাধ্যমে যেতে পারেন। তো ওনাকে আগে ডিসাইড করতে হবে উনি কোন সাবজেক্টে পড়তে যেতে চান এবং কোন ইউনিভার্সিটি। সো ওই অনুযায়ী ওনার বিভিন্ন অপশনস अवेलेबल আছে। এইচএসসি পাশের পর যদি দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যায় তাহলে কি কি রেকমেন্ড দরকার হচ্ছে? এক হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে রিকোয়ারমেন্ট সেটা তো যে কোনো কোর্সের জন্য ফিল আপ করতে হবে, সেটা ফাউন্ডেশন হোক আর ডিপ্লোমা হোক আর আন্ডার গ্রাজুয়েট হোক। কিন্তু ফর এক্সাম্পল কিছু পার্টিকুলার ইউনিভার্সিটি আছে যারা শুধু এইচএসসি হলে অ্যাকসেপ্ট করবে না সরাসরি আন্ডার গ্রাজুয়েটের জন্য, তখন তাকে ফাউন্ডেশন কোর্স করতে হবে। আর ফাউন্ডেশন কোর্স করতে হলে তার হয়তো মিনিমাম আইএলটিএস 5 থেকে 5.5 লাগবে। আর যদি সরাসরি আন্ডার গ্রাজুয়েটে সে এডমিশন পায়, সেক্ষেত্রে হয়তো জেনারেলি তার 6 থেকে 6.5 তার আইএলটিএস রিকোয়ারমেন্ট থাকতে পারে। আর যদি এমন হয় যে কোনো পার্টিকুলার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট আরো কম বা বেশি, ওই ক্ষেত্রে তাকে ওই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টটা স্পেসিফিক দেখে নিতে হবে। আমি যেটা বলছি এটা হচ্ছে জেনারেল রিকোয়ারমেন্ট, কিন্তু পার্টিকুলার কোর্সের জন্য বা ইউনিভার্সিটির জন্য এটা কিছুটা পরিবর্তন হতে পারে। এই ইনফরমেশনগুলো আপনারা প্রোভাইড করছেন যে কত জিপিএ চাচ্ছে কোন ইউনিভার্সিটি। আর এই ক্ষেত্রে আমরা যেটা রিকমেন্ড করব www.educationuk.org এই ওয়েবসাইটটা। আর এই ওয়েবসাইটটা ম্যানেজ করে ব্রিটিশ কাউন্সিল। এখানে ইউকে তে পড়তে যেতে হলে কোন কোর্সে যেতে পারবে বা কারা কি কোর্স অফার করে বা আইএলটিএস রিকোয়ারমেন্ট কত, এই ইনফরমেশনগুলো এখান থেকে তারা জানতে পারবে যদি সেটা ওয়েবসাইট থেকে জানতে চায়, অথবা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন সরাসরি। আচ্ছা, এবারে বলুন যে কিছু পার্টিকুলার অনেক ইম্পর্টেন্ট দুটো সাবজেক্ট রয়েছে আমি মনে করি, যেটা হচ্ছে ল এবং এমবিএ। তো এটা তো মানে অনার্স পাস করার পরে বা এই টাইপের পড়াশোনায় যারা যেতে চায় তাদের জন্য কি বলবেন, মানে কি সুবিধা রয়েছে? law is it's a big অনেক বড় একটা সাবজেক্ট, অনেক ইংলিশ ল্যাঙ্গুয়েজ দরকার। হ্যাঁ, তো আমি যেটা এখানে ল যেটা ইউকে ইউনিভার্সিটি আছে যে ওই একটু হায়ার আইএলটিএস, যেহেতু অনেক ইংলিশ ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট আছে ওখানে আইএলটিএস করতে দেন একটু হাই হতে হয়। আর ইউকে এমবিএ কিন্তু একটু অন্যরকম, স্পেশালাইজ এমবিএ। সো ইউকে ইনস্টিটিউশন যেটা চাচ্ছে যে মিনিমাম 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যেটা অন্য দেশে কিন্তু শান্ত হয় না যে বিবিএ করার পর এমবিএ করে, এটা প্রোগ্রেশন ন্যাচারাল একটা প্রোগ্রেশন, মানে একটা রুট। কিন্তু ইউকে যেটা হচ্ছে যে আপনার 2 ইয়ার্স মিনিমাম একটু ওয়ার্ক এক্সপিরিয়েন্স দরকার। ওই ক্ষেত্রে স্টুডেন্টসরা ইউকেতে অ্যাপ্লাই করতে পারেন উইথ 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স। মানে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু ইউকে এমবিএ করা যায় না। ওকে, মানে সেটা কি ধরনের ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকতে হয়? মানে এটা ডিপেন্ড করে। ফর এক্সাম্পল কোন ইউনিভার্সিটি এমন হতে পারে স্পেসিফিক কোন রিলেভেন্ট এক্সপেরিয়েন্স, যে সাবজেক্টে পড়তে চায় ওই রিলেভেন্ট হতে পারে, বা কোন কোন ক্ষেত্রে সেটা ম্যানেজারিয়াল লেভেলের এক্সপেরিয়েন্স চাইতে পারে। আর অনেকে হয়তো ভাবতে পারে ওই ক্ষেত্রে যদি এক্সপেরিয়েন্স না থাকে ওই ক্ষেত্রে উপায় কি। ওই ক্ষেত্রে হয়তো সে প্রি এমবিএ অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা লিডিং টু এমবিএ এরকম কোর্সে যেতে পারবে, কিন্তু সরাসরি এমবিএ কোর্সে যেতে পারবে না যদি তার এক্সপেরিয়েন্স না থাকে। আর কোন কোন ক্ষেত্রে ইভেন প্রি এমবিএ করার জন্য হয়তো বা কিছু ওয়ার্ক এক্সপেরিয়েন্সের রিকোয়ারমেন্ট থাকতে পারে। সো এটা ডিপেন্ড করছে কোন ইনস্টিটিউশনে এমবিএটা করতে চায়। আর লয়ের ব্যাপারে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, অনেকে এখানে যারা লয়ের ব্যাপারে ইন্টারেস্টেড তারা হয়তো বা ওখানে গিয়ে বার ভোকেশনাল কোর্স বা পরবর্তীতে যেটা বারেট ল ওইটা করতে ইচ্ছুক। ওই ক্ষেত্রে কিন্তু আমাদের লোকাল যে ইউনিভার্সিটি বা লোকাল যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু ইউকেতে অ্যাকসেপ্টেবল না, পার্টিকুলারলি ফর ল। ফর এক্সাম্পল কেউ যদি ওখানে গিয়ে বারেট ল করতে চায় তাহলে ইউকে কোনো অ্যাওয়ার্ডিং বডির আন্ডারে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে। সেক্ষেত্রে সেটা বাংলাদেশে বসেও করতে পারে, ফর এক্সাম্পল এক্সটার্নাল কোনো প্রোগ্রামের আন্ডারে, অথবা ইউকেতে গিয়েও সেটা করতে পারে। দ্যাট মিনস এখন যদি এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ল কমপ্লিট করে পরবর্তীতে সেখানে বারেট ল করতে যেতে চায়, সেটা কিন্তু সম্ভব হবে না যদি না সে ইউকের কোনো ল ডিগ্রি না নিয়ে থাকে। সো সে ল ডিগ্রিটা তাকে হয় বাংলাদেশে বসে করতে হবে
অথবা ইউকে তে গিয়ে করতে হবে। সেটা কত সময় লাগবে? এই এটা ডিপেন্ড করছে। নরমালি আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি ইউকে হচ্ছে 3 বছরের, 3 ইয়ার্স এর। সো ওই ক্ষেত্রে তাকে 3 ইয়ার্স এর এই আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিটা নিতে হবে, এলএলবি, সেটা কমপ্লিট করে তারপর সে বারেট লর জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আচ্ছা একটা ফোন নিয়ে আসি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আসসালামু ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি ডক্টর রাজিয়া বলছি ক্যান্টনমেন্ট থেকে। আমি জানতে চাচ্ছিলাম যে কমনওয়েলথ স্কলারশিপের ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিলের কোনো সার্ভিস আছে কিনা ডক্টরদের জন্য, আর পোস্ট গ্রাজুয়েশন স্টাডিজের জন্য। আর পোস্ট গ্রাজুয়েশন স্টাডিজের ক্ষেত্রে ডক্টরদের জন্য ব্রিটিশ কাউন্সিল থেকে ইনফরমেশন জানা যাবে কিনা? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। কি বলবেন? Commonwealth Scholarship, yeah. Commonwealth Scholarship basically it's operated by the Ministry of Education through the University Grants Commission. আর যেটা হয় যে আমাদের যে রোলটা হচ্ছে ইনফ্যাক্ট ভেরি লিমিটেড রোল। আমাদের মানে কমনওয়েলথ যে ইন্টারভিউ যে হয়, মানে সিলেকশন যেটা হয় প্রসেস, এখান থেকে আমাদের ব্রিটিশ কাউন্সিল ডাইরেক্টর থাকে উনি, আর প্লাস ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে চেয়ারম্যান আর বা ডাইরেক্টর, অন্যান্য ডাইরেক্টর থাকে, ওরা চুজ করে। কিন্তু পুরো অ্যাডভার্টাইজিং সব করে মিনিস্ট্রি অফ এডুকেশন থ্রুতে আসে। হ্যাঁ, এটা বছরে একবার আসে। আর তারপর এটা গভর্নমেন্টের কোর্টে থাকে অ্যাকর্ডিং টু দ্য কমনওয়েলথ ইনস্টিটিউট, ওটা যা নিয়ম কেন। তারপর একবার ওয়ান্স সিলেক্টেড তখন আমাদের কাছে আসে ওই ভিসার জন্য, ভিসাটা আমরা করি। তারপর আমরা প্রি ডিপার্চার ব্রিফিং দেই, ইউকেতে কি আছে না আছে, তারপর ভর্তি করার জন্য কোন ইউনিভার্সিটি ভর্তি করবে, কি ইনফরমেশন, সব ওইসব সার্ভিস আমরা দেই। কিন্তু এরা কমনওয়েলথ স্কলারশিপের আগে যেসব প্রসেস, সব এটা মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ওনারা এটা দেখে। আচ্ছা, আর আমি এবারে বলতে চাই যে অনেক জেনারেল একটা কোয়েশ্চেন বাংলাদেশের জন্য, যেটা হচ্ছে যে দেশের বাইরে গেলে সবচেয়ে বেশি, যেমন ইউকেতে পড়াশোনা করতে সবচেয়ে বেশি প্রবলেম যেটা হচ্ছে মানে ওদের সাথে ইংলিশে কথা বলা, শেষে অ্যাকসেন্ট গুলা মিলানো। এই বিষয়ে আপনারা কি বলবেন যে বাংলাদেশের কি করা উচিত আমাদের দেশের যারা স্টুডেন্টরা? আমি যেটা বলবো, স্বাভাবিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ এ বিট অফ আ প্রবলেম আমাদের দেশের ছেলেমেয়েদের জন্য। আমি যেটা বলবো যে যাওয়ার আগে যেন ওরা অনেক ইংলিশ চ্যানেল দেখে, মানে রিলি বিবিসি, তারপর সিএনএন, মানে এইসব গেট ইউজ টু দ্য অ্যাকসেন্ট। মুভিগুলো যদি দেখে, মুভিগুলি, তারপর যদি যেসব ইংলিশ প্রোগ্রামগুলি হয় বিভিন্ন অ্যাকসেন্ট হয়। ফর এক্সাম্পল ইউকে তো কয়েকটা কান্ট্রি, যেমন স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, নর্দার্ন ইংল্যান্ড এন্ড ওয়েলস। সো ওদের যে রিজনাল অ্যাকসেন্ট, ঠিক আমাদের যেরকম চিটাগং এ যা চিটাগং এ ওদের অ্যাকসেন্ট থাকে, বা যার নোয়াখালী তার অ্যাকসেন্ট বিভিন্ন, তো ওদেরও তো বিভিন্ন ইংলিশ অ্যাকসেন্ট আছে। সো এটা জাস্ট টু গেট ইউজ টু দ্যাট, টু হিয়ার দ্যাট। আর একবার যখন মানুষ শুনে অ্যান্ড দে লিসেন, তারপর দেখে আন্ডারস্ট্যান্ড, এটা কোনো বিশাল বড় একটা প্রবলেম না। আমি যেটা এনকারেজ করব, ছেলেমেয়েরা যেন বিবিসি টেলিভিশন দেখে, ইংলিশ মুভিজ দেখে, দেখে দেখে তারপর এই অ্যাকসেন্টটা মানে স্ট্রং হয়। আর অবশ্যই দে শুড কাম টু দ্য ব্রিটিশ কাউন্সিল, কারণ আমাদের অনেক লার্নিং টেপ আছে রিসোর্স সেন্টারে, এটা ইউজ করে তাহলে ওই অ্যাকসেন্টটা দে ক্যান বি মোর ফ্যামিলিয়ার উইথ অ্যাকসেন্ট। আরেকটা ফোন নিয়ে আসি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি ঠাকুরগাঁ থেকে আহসান। জি, আপনার প্রশ্ন থাকতে বলুন। আচ্ছা ভাইয়া, উনি টিকটকে বললেন যে একটা মানে প্রাইভেট সার্ভিসের আর কি কথা বললেন, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত সমস্ত হেল্প ওনারা করবেন। তো সেক্ষেত্রে ওনার সাথে কোথায় যোগাযোগ করতে হবে এটা? আচ্ছা, ওনারা অবশ্যই বলে দিয়েছেন, আবারও বলে দিবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা তো বলেছেন আপনার অফিসে এসে যোগাযোগ। এই সার্ভিসটা আসলে আমাদের ঢাকা অফিস, চিটাগং এবং সিলেট 3 জায়গাতে অ্যাভেলেবল। ঢাকা আমাদের অফিস ফুলার রোডে, চিটাগং এ হচ্ছে আমাদের এটা ইস্ট নাসিরাবাদ 77/A ইস্ট নাসিরাবাদ, আর সিলেটে আমাদের অফিস হচ্ছে আলহামরা শপিং সিটি। সো এই 3 অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, ইমেলের মাধ্যমে অথবা ফোনেও যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার আবার আপনার কাছে জানতে চাইবো যে আমাদের কিন্তু এই প্রবলেমটা কিন্তু মানে ইংলিশে যে প্রবলেমটা কিন্তু বেসিক, মানে ছোটবেলা থেকে প্রবলেমটা হয়ে আসছে। আপনার কি মনে হয় যে বাংলাদেশের যে পাঠ্যপুস্তক রয়েছে সেগুলোতে কি চেঞ্জ আনা উচিত? আসলে আমি তো এখানে পড়াশোনা করি নাই, তো আমার আসলে এই উত্তর দেওয়া এটা ঠিক হবে না, সঠিক। আমি তো আমি বুঝবো না মানে পাঠ্যক্রমে কি আছে। বাট আমার যেটা ধারণা, এখন অনেকদিন ধরে আছি বাংলাদেশে, 15 বছর, বাংলাদেশের মানুষরা খুবই ব্রেইনি, খুব ইন্টেলিজেন্ট, খুবই মেধাবী, খুব হার্ড ওয়ার্কিং। সাহস, এটা হলো ল্যাক অফ কনফিডেন্স হয়তো, ল্যাক অফ কনফিডেন্স কামস ফ্রম দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা ওরা হয়তো জানে কি বলতে হয় কিন্তু প্রকাশ করতে পারছে না। হ্যাঁ, সো এই কারণে এই সাহসটা জিনিসটা দিন দিন এটা বাড়াইতে হবে। কারণ আমি মনে করি যে বাংলাদেশের সবাই কিন্তু গ্লোবাল মানে মার্কেট প্লেসের মধ্যে ভালো কিন্তু করতে পারে, ওটা ক্যারিয়ার বলেন যেটা বলেন, কিন্তু দে ক্যান শাইন। দে আর ভেরি হার্ড, আমি যেটা বললাম যে খুবই হার্ড ওয়ার্কিং, দে আর ভেরি সিনসিয়ার ইন দ্য ওয়ার্ক।
আর মানে কোনো কিছু ওরা বাধা, সব রকমের বাধা কিন্তু অতিক্রম করতে পারে। এটা কিন্তু খুব সাহসী আমরা বাংলাদেশি মনে করি। আচ্ছা, Spirit. আপনার So, কথাতে ইন্সপায়ার্ড হলাম। হ্যাঁ। তারপর আপনার কাছে আরেকটা একটা ফোন নিয়ে আসি। হ্যালো, হ্যালো, জি কে বলছেন? তাসনিম বলছিলাম। জি বলুন। আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। এখন আমি মাস্টার্স করতে চাই। হ্যাঁ, এখন আমার কি কি রিকোয়ারমেন্টস লাগবে এই জন্য? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং অবশ্যই উনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওই ক্ষেত্রে উনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান ওইটা ওনাকে আগে ডিসাইড করতে হবে, এবং ওই অনুযায়ী ইউনিভার্সিটির একাডেমিক কি রিকোয়ারমেন্ট, ফর এক্সাম্পল ওনার আন্ডার গ্রাজুয়েটে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন, বা ওনার জিপিএ কত, বা ওনার আইএলটিএস স্কোর কত, এটার উপরে ডিপেন্ড করবে কোন ইউনিভার্সিটি ওনাকে অ্যাকসেপ্ট করবে। তো ওই ক্ষেত্রে আমাদের যে এক্সিবিশনটা হচ্ছে, এখানে যে ইউনিভার্সিটিগুলো পার্টিসিপেট করছে এদের অনেকেই কিন্তু ইঞ্জিনিয়ারিং কোর্স অফার করে। সো এটা হয়তো ওনার জন্য একটা সুযোগ, যদি উনি এটাতে পার্টিসিপেট করেন তাহলে সরাসরি ডেলিগেটদের সঙ্গে কথা বলতে পারবেন। আর আমরা আরেকটা রিকোয়েস্ট করব, যারা এই এক্সিবিশনে আসবেন তাদের একাডেমিক ডকুমেন্টস গুলোর ফটোকপি যেন সঙ্গে নিয়ে আসেন। অনেক সময় দেখা যায় যারা আসেন ওনাদের একাডেমিক ডকুমেন্টস সঙ্গে থাকে না, এবং অনেক সময় ইনস্ট্যান্টলি অনেক ইনফরমেশন মনেও থাকে না যে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন বা কি কি সাবজেক্টে পড়েছেন। ওই ক্ষেত্রে যদি ওগুলোর ফটোকপি থাকে, ডেলিগেট বা যারা এডমিশন অফিসার আসবেন ওনার হয়তো ওইটা দেখে ওনাকে অ্যাসেস করে কিছু ইনফরমেশন বা অ্যাডভাইস করতে ওনার জন্য সহযোগিতা হবে সেটা। তো ওই ক্ষেত্রে আমরা এনকারেজ করব সবাই যেন একাডেমিক ডকুমেন্টস ইনক্লুডিং আইএলটিএস বা ওনার আদার কোনো যদি ট্রেনিং এক্সপেরিয়েন্স থাকে বা রিলিভেন্ট কোনো সার্টিফিকেট, ওগুলোর ফটোকপি যেন সঙ্গে নিয়ে আসেন। আচ্ছা, অনেক কোয়েশ্চেন দর্শকদের মনে। আরেকটা ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? সুমন বলছিলাম মহাখালী থেকে। জি, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্নটা ছিল যে ওখানে ইউকে যাওয়ার জন্য, পড়াশোনার জন্য ওখানে আইএলটিএসটা কতটা দরকার? আইএলটিএস ছাড়া যে এখন বিভিন্ন পত্রিকায় অ্যাড দিচ্ছে পাঠাচ্ছে, আইএলটিএস ছাড়া এটা কি যাওয়া ঠিক হবে কি ঠিক হবে না সেটা? আচ্ছা, অনেক ধন্যবাদ। এমবিএ এর জন্য আইএলটিএস হবে। আচ্ছা, একটু আগে বোধহয় আমরা ইংরেজি নিয়ে আলোচনা আলোচনা করেছি, করছিলাম, সো এটার গুরুত্ব এটা তো অনস্বীকার্য। এবং এডমিশন পারপাসে তো এটা অবশ্যই, যে ইউনিভার্সিটিতে পড়তে যাবেন সো তাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংলিশ, এবং উনি যদি এখন বাইরেও কমিউনিকেট করেন, উনি দোকানে যান, টিকিট কাটেন, যেখানে সব জায়গাতে ইংলিশ, সো ডেফিনেটলি ওনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট মিট করতে হবে। আর ওই ক্ষেত্রে যেটা একটু আগে বলেছিলাম, স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট ফর ফাউন্ডেশন বা এই লেভেলের কোর্স হলে 5 থেকে 5.5, আর আন্ডার গ্রাজুয়েট আর পোস্ট গ্রাজুয়েট হলে 6 to 6.5। তো ওই ক্ষেত্রে ওনার যদি আইএলটিএস করা না থাকে, হয়তো অল্টারনেটিভ অন্য কোনো যদি ওনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট বা সার্টিফিকেট থাকে সেটাও অ্যাকসেপ্টেবল হতে পারে। ফর এক্সাম্পল, কারো যদি টোফেল করা থাকে বা আদার কোনো অ্যাপ্রুভ টেস্ট করা থাকে সেটাও অ্যাকসেপ্টেবল হতে পারে, কিন্তু ওনাকে দেখে নিতে হবে ওই ইউনিভার্সিটি এই স্কোরটা ওনাকে অ্যাকসেপ্ট করবে কিনা। আচ্ছা, একটু উনি বলছিলেন যে আমাদের ল্যাক অফ কনফিডেন্স আমাদের মধ্যে, তো এই কনফিডেন্সটা বাড়াবার জন্য ব্রিটিশ কাউন্সিল কি করছেন? আমরা অনেক রকমের কাজ করছি এটা নিয়ে। ফর এক্সাম্পল, আমাদের রিসোর্স